সবুজে ঘেরা এই গ্রামটির পাশে দিয়ে একটি পুরনো রেললাইন চলে গেছে। অনেক দিন ধরে এই রেললাইনে কোনো ট্রেন চলেনি। সন্ধ্যার পর সেই রেললাইন এলাকায় কেউ যায় না। শোনা যায় সেখানে রাতের বেলা ভূতের আনাগোনা। একদিন গ্রামের সাহসী যুবক রাজু চ্যালেঞ্জ নিল। সে বলল, ভূত টুত কিছু নেই, আমি রাতের রেললাইনে ঘুরে আসব। সবাই রাজুকে সতর্ক করল, কিন্তু সে শোনেনি। রাত 11টার দিকে টর্চ হাতে রেললাইনের দিকে রওনা দিল রাজু। রেললাইনের আশপাশের এলাকা নীরব। ঝিঝি পোকার ডাক ছাড়া কোনো শব্দ নেই। হাঁটতে হাঁটতে রাজু একটা পুরনো রেলব্রিজে এসে দাঁড়ায়। হঠাৎ সে অনুভব করল, পিছন থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। রাজু, রাজু। মনে হলো ঠান্ডা বাতাস বয়ে গেল তার গায়ের ওপর দিয়ে। ঘুরে তাকাতেই রাজু দেখল, এক সাদা পোশাক পরা নারী লম্বা খোলা চুলে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জ্বলজ্বল করছে অন্ধকারের মধ্যে। ভয় পেয়ে রাজু পেছনে দৌড় দেয়, কিন্তু যতই দৌড়ায়, নারীটি তার সামনে এসে হাজির হয়। এবার রাজু ভয়ে চিৎকার করে ফেলে। সকালের আলো ফুটতেই গ্রামের লোকজন রাজুকে রেললাইনের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর রাজু বলল, আমি আর কখনো রেললাইনে যাব না। সেদিনের পর থেকে কেউ আর রেললাইনের ধারে যায়নি। গল্পটা সত্যি কি মিথ্যে, সেটা কেউ জানে না। তবে রাতে রেললাইন এখনো রহস্যে ঘেরা। গল্পটি কেমন লাগলো? শিমুলতলার বট গাছটি গ্রামবাসীর কাছে এক রহস্যময় স্থান। গাছটি বহু পুরনো, তার শাখা প্রশাখা যেন আকাশ ছুঁয়েছে। দিনের বেলায় সেখানে পাখির কিচির মিচির শোনা যায়, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে জায়গাটি যেন অন্য এক জগতে পরিণত হয়। গ্রামের মানুষ বলে, এই বট গাছের নিচে একসময় এক সাধু সাধনা করতেন। এক রাতে, অন্ধকারে, কিছু দুষ্কৃতকারী তাকে হত্যা করে। সেই দিন থেকেই শোনা যায়, বট গাছটির নিচে কেউ রাত কাটাতে গেলে অদ্ভুত সব ঘটনা ঘটে। একদিন, গ্রামের যুবক রাজু সাহস করে ঠিক করল, সে প্রমাণ করবে যে এই গল্পগুলি মিথ্যে। সেই সন্ধ্যায় একটি লণ্ঠন নিয়ে গাছের নিচে বসে রইল। প্রথম দিকে কিছুই ঘটল না, কিন্তু মধ্যরাত পেরোতেই রাজু অনুভব করল যেন ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, অথচ বাতাসের কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ লণ্ঠনের আলো দপদপ করে নিভে গেল। অন্ধকারে রাজু দেখতে পেল, সাদা ধোঁয়ার মতো কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। ভয়ে তার গলা শুকিয়ে গেল। ধোঁয়াটি মানবাকৃতি ধারণ করল এবং এক করুণ সুরে বলতে লাগল, আমার মন্ত্র শেষ করতে দাও, আমাকে মুক্তি দাও। রাজু ভয়ে চিৎকার করে দৌড়ে বাড়ি ফিরে এল। পরদিন সকালে, গ্রামের বয়স্করা বলল, সাধুটির আত্মা এখনও তার অসমাপ্ত সাধনার জন্য অপেক্ষা করছে। তখন থেকে গ্রামের লোকজন বটগাছটির কাছে সন্ধ্যার পর আর যাওয়া বন্ধ করে দিল। গাছটি এখনও দাঁড়িয়ে আছে, তার শাখাগুলি যেন অসীম আকাশের দিকে হাত বাড়িয়ে আছে, এবং রাতের বেলা সেই গাছটি রহস্যময় অন্ধকারে মোড়ানো থাকে। কেউ বলে, এটা শুধু গল্প, কেউ বলে, এটা বাস্তব। তবে শিমুলতলার বটগাছ নিয়ে কৌতূহল আর ভয়ের মিশ্র অনুভূতি আজও গ্রামে বেঁচে আছে। রাঙ্গামাটির মাঠখোলা আম গাছের ভূতের গল্প। রাঙ্গামাটির ছোট্ট এক গ্রামে ছিল এক বিস্তৃত মাঠ। মাঠের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটি প্রাচীন আম গাছ। গাছটি এত পুরনো ছিল যে তার ডালপালায় মখমলের মতো শ্যাওলা জমে গিয়েছিল, আর গাছের গুঁড়ি ছিল বিশাল ও ফাটল ধরা। গাছটি গ্রামবাসীদের কাছে রহস্যময় বলে পরিচিত ছিল। গ্রামের লোকজন বলত, গাছটিতে নাকি এক বুড়ো সাধু বাস করত। সেই সাধু বহু বছর আগে এখানে ধ্যানমগ্ন অবস্থায় মারা যান। তারপর থেকে গাছটি অভিশপ্ত হয়ে যায়। দিনের বেলা গাছটি দেখতে স্বাভাবিক মনে হলেও রাতের বেলা গাছের নিচে অদ্ভুত ছায়া নড়ে চড়ে বেড়াত। কেউ কেউ বলতো, রাতে গাছের নিচ দিয়ে যাওয়ার সময় শোনা যায় গভীর নিঃশ্বাসের শব্দ। একদিন গ্রামের কিশোর রবি ও তার বন্ধু সোহেল সিদ্ধান্ত নিল,
তারা রাতের বেলা গাছের রহস্য উদ্ঘাটন করবে। এক পূর্ণিমার রাতে, যখন চারপাশ নীরব আর গাছের ছায়া দীর্ঘতর হয়ে মাঠ ঢেকে ফেলেছিল, তখন তারা চুপি চুপি গাছের দিকে এগোল। গাছের কাছে গিয়ে তারা দেখল, বাতাস একদম স্থির, কিন্তু গাছের ডালপালাগুলো অদ্ভুতভাবে দুলছিল, যেন কেউ সেখানে বসে দোল খাচ্ছে। হঠাৎ করে এক মৃদু কণ্ঠস্বর শোনা গেল, তোমরা কেন এসেছ এখানে? চলে যাও। রবি ভয়ে জমে গেল, আর সোহেল তো এক পা পিছিয়েই ছিল। হঠাৎ একটি সাদা ধোঁয়া গাছের গুঁড়ি থেকে বেরিয়ে এল। সেই ধোঁয়ার মধ্যে একটি মানুষের অবয়ব তৈরি হতে লাগল। সেই অবয়বটি তাদের দিকে তাকিয়ে বলল, এই গাছ আমার সাধনার স্থান। এখানে কেউ আসবে না। যাও, নয়তো তোমাদের বিপদ হবে। ভয়ে রবি আর সোহেল দৌড়ে বাড়ি ফিরল। পরদিন তারা গ্রামের সবাইকে ঘটনাটি জানাল। বৃদ্ধ গ্রামপ্রধান শুনে বললেন, ওই গাছ সত্যিই অভিশপ্ত। সাধু মারা যাওয়ার পর থেকে কেউ গাছের নিচে রাত কাটালে আর ফিরে আসেনি। এরপর থেকে কেউ আর আম গাছটির কাছে যায়নি। গাছটি একা একা দাঁড়িয়ে থাকে। তার ডালপালায় বাতাসে শো শো শব্দ করে, যেন কোনো পুরনো গল্প বলে চলেছে। গ্রামবাসীরা এখনো সেই গাছটিকে দূর থেকে দেখে ভয় পায় আর বলে, ওটা শুধু গাছ নয়, ওটা এক জীবন্ত অভিশাপ। চোখের ভূতের কাহিনী। গ্রামের নাম কুমারপুর। গ্রামটি বেশ ছোট, কিন্তু খুবই নিরিবিলি। তবে গ্রামের লোকেরা একটি ব্যাপারে বেশ আতঙ্কিত। তারা বলে, জঙ্গলের ভেতরে একটি চার চোখের ভূত ঘুরে বেড়ায়। দিনের বেলাতেও কেউ সাহস করে সেখানে যায় না। একদিন গ্রামের দুই বন্ধু, রাজু আর কার্তিক, ঠিক করল তারা এই ভূতের রহস্য উদ্ঘাটন করবে। তারা দুজনেই বেশ সাহসী, আর তারা বিশ্বাস করত না এসব গল্প। চার চোখের ভূত আবার কি? এটা শুধু লোকেদের ভয় দেখানোর গল্প, বলল রাজু। এক অমাবস্যার রাতে, টর্চ আর লাঠি নিয়ে তারা জঙ্গলের দিকে পা বাড়াল। চারপাশে পিনপতন নীরবতা। মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যায়। জঙ্গলে ঢোকার পর থেকেই তাদের মনে একটু ভয় ভয় করছিল, কিন্তু তারা সাহস ধরে এগোতে লাগল। কিছু দূর যাওয়ার পর, হঠাৎ তারা এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। হিসস শব্দটা যেন গাছের পেছনে থেকে আসছে। তারা টর্চের আলো ফেলতেই দেখল, গাছের ডালের ওপরে এক অদ্ভুত প্রাণী। প্রাণীটি দেখতে মানুষের মতো, কিন্তু তার মুখে দুটো নয়, চারটি চোখ। রাজু আর কার্তিক দম বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। ভূত তাদের দিকে তাকিয়ে হঠাৎই বিকট এক চিৎকার দিল। কার্তিক চিৎকার করে বলল, দৌড়াও। তারা দুজনেই উল্টো দিকে ছুটতে লাগল। জঙ্গলের মধ্যে তাদের দৌড়ানোর শব্দে ভূতটি হেসে উঠল, কিন্তু সেই হাসি ছিল অনেকটা মানুষের মতো। পরদিন সকালে, রাজু আর কার্তিক পুরো গ্রামে গল্পটা বলল। কিন্তু গ্রামের বৃদ্ধ হরিনাথ কাকা হেসে বললেন, আরে, তোরা কি জানিস না? ওটা তো আমাদের বুড়ো শিম্পাঞ্জি। ওর চোখের পাশে দুটো কালো দাগ আছে, যা দেখে সবাই ভাবে ওর চারটা চোখ। আর ওর চিৎকারে তো গ্রামের অনেকেই ভয় পেয়ে যায়। রাজু আর কার্তিক লজ্জায় মাথা নিচু করল। তবে তারা বুঝল, সবসময় গল্প শুনেই ভয় পাওয়া ঠিক না। আর গ্রামবাসীরা এবার থেকে জঙ্গলে যেতে ভয় পাবে না। কেমন লাগলো গল্পটি? চোখে হাসির সাথে মুখে হাসি।